কি করলে আমরা স্বাবলম্বী হব, এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু মানুষের মানে আদান প্রদান হতো। হ্যাঁ, মতবিরোধ হয়েছে। আমার লাভ কম হোক, আমার দেরি হোক, আমি কম রোজগার করতে পারি, তাতেও একটা শান্তি পাই যে না, আমি কাউকে ঠকাই নাই। আজকে যে এই রাসায়নিক সার আর বিষ, প্রত্যেকটি সবজিতে আপনি শুধু বিষ পাবেন। খুব উন্নত চাষ, এখন আর কোদাল নিয়ে মাঠে যেতে হয় না। এখনও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ডাইনি প্রথা রয়েছে, যে একটা জীবন্ত মানুষকে ডাইনি বলে তাদের হত্যা করা হচ্ছে। এই আপনাদের মতো মানুষরা যারা এই প্রচারের মাধ্যমে নিয়ে আসে, তাদেরকে একটু উৎসাহিত করে, তাদের এই ভালো কাজ করার একটা প্রেরণা দেয়, এগুলো বোধহয় আপনাদের কাছ থেকেই এগুলো সম্ভব। আমাদের এই সমাজ, আমাদের এই পৃথিবী রোজ বেড়ে চলে, রোজ গড়ে ওঠে নতুন নতুন নিয়মে। কিন্তু এই সমাজ, এই পৃথিবীর মানুষজন, এই প্রকৃতি, এই সমস্ত কিছুর খেয়াল রাখার জন্য হয়তো বিভিন্ন অংশে বিভিন্ন রকমের মানুষরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু আমাদের বাড়ির মেয়েরা বা মায়েরা, তারাও কিন্তু কোনো অংশে কম যায় না। তারা এই পৃথিবীকে বরাবর সুন্দর করার চেষ্টা করেছে, নিজেদের সম্পূর্ণটুকু উজাড় করে। সেরকমই কিছু মানুষদের আমরা বারবার খুঁজে পেয়েছি আমাদের চারপাশে, যারা সমাজের জন্য, এই প্রকৃতির জন্য, আমাদের এই মাটির জন্য, শস্যের জন্য বারবার করে ঝাঁপিয়ে পড়েছে। তারা শুধু চেয়েছে মানুষের ভালো থাকার কথা। তারা শুধু চেয়েছে এই পৃথিবীর প্রত্যেকটা গল্পের মধ্যে যেন মানুষ এই বেঁচে থাকার মধ্যে যেন একটু সুখ খুঁজে পায়, যেন এই ভালোভাবে বেঁচে থাকাটা তাদের রোজকার একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। আর আমাদের এই অনুষ্ঠান গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর বীরভূমের বিটিলো, এইটা একটি গীতাঞ্জলি রেডিওর একটি বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা বীরভূমের নারীদের জীবন, সংগ্রাম, স্বপ্ন, সাফল্য এবং সমাজে তাদের অবদানের গল্প তুলে ধরার চেষ্টা করি। এই অনুষ্ঠান শুধু অর্জনের কথাই বলে না, এর পেছনের যে সাহস, অধ্যাবসায়, ত্যাগের কথা, অনুপ্রেরণার কথা, এই সমস্ত কথাও কিন্তু তুলে ধরে আমাদের মানুষদের কাছে। আমাদের বিশ্বাস, একজন নারীর জীবনের গল্প আর একজন মানুষের কাছে হতেই পারে একটা শক্তির উৎস, একটা আশার উৎস। আমাদের কমিউনিটি রেডিও হিসেবে বেশ কিছু অঙ্গীকার আছে, বেশ কিছু ইচ্ছে আছে মানুষের সাথে মিশে থাকার। এই ইচ্ছেগুলোকে নিয়েই আমাদের এই অঙ্গীকার, আমাদের গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর এই অনুষ্ঠান বীরভূমের বিটিলো। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি জ্যোৎস্না দাস মাহান্ত ম্যাডামকে। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে জুড়ে যাওয়ার জন্য, এবং আপনার সাথে অনেক গল্প করব। ইনি হচ্ছেন একজন SHG সদস্য এবং ভার্মি কম্পোস্টের একটা উদ্যোক্তা। তো ম্যাডাম, প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে কেমন আছেন। প্রথমেই আমি জানাই যে গীতাঞ্জলি রেডিও সেন্টারকে আমি ধন্যবাদ জানাই, এবং আমার মতো গ্রাম থেকে উঠে আসা এই যে মহিলাদের নিয়ে, যাদের হাত ধরে ওনারা নিয়ে আসছেন, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সব থেকে প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে জ্যোৎস্না দাস মাহান্ত। আমার গ্রাম হচ্ছে বিনুরিয়া, কিন্তু বোলপুর শান্তিনিকেতন, যিনি রবি ঠাকুর ওনার শত প্রচেষ্টায় যে বিশ্বভারতীকে গড়ে তুলেছিলেন, সেই লাগোয়া, এক কথাই বলতে গেলে যে বিশ্বভারতীর কোলে থাকার মতো গ্রাম বিনুরিয়া। সেই আদর্শে আমরা আদর্শিত হয়ে যে ছোটোখাটো কাজ করি, বা এই দাদারা যে এই গীতাঞ্জলি সেন্টার থেকে আমাদেরকে যে এনেছেন কিছু বলার জন্যে, তা ওপারে যারা আছেন, যারা এই বক্তব্য শুনবেন, তাদেরকেও আমি নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা জানাই। এই যে আপনাকে এখন আপনার পরিচয় একজন SHG সদস্য হিসেবে বা ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা হিসেবে মানুষজন চেনে আপনাকে, কিন্তু তার আগে আপনি কেমন মানুষ ছিলেন? তার আগে আমার প্রথম জীবন গেছে ছাত্র জীবন। যেহেতু তখনকার দিনে পড়াশোনাটা একটু কম ছিল, তবু যে পড়াশোনা ছিল না বললে চলবে না, মেয়েদের একটু লেখাপড়া শেখার একটু খুবই কঠিন ছিল। অনেকটা দূর হেঁটে, গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে যেতে, 4 কিলোমিটার 5 কিলোমিটার পথ অতিবাহিত করে আমাদের
স্কুলে পড়তে হতো, দূরে দূরে থাকতো, এত কাছে কাছে তখন এত উন্নত হয়নি। তো সেখান থেকে আমি যখন পাশ করি মাধ্যমিক 1988-তে, তা তারপরে আমার বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে এসে আমি গ্রামের মানে আমি গৃহবধূ যাকে বলে একবারে গৃহবধূ হয়ে থাকি। তারপর আমি দেখলাম যে শুধু ঘরের মধ্যে বন্দি থাকলে আমি নিজের জীবনটাকে উপভোগ করতে পারছি না, নিজের সত্তাটাকে ভুলে যাচ্ছি, যে আমি কারো অধীনস্থ হয়ে যাচ্ছি। তাই তখন আরও গ্রামের মহিলাদের নিয়ে 2006 সালে আমি একটা দল করি, স্বনির্ভর। হ্যাঁ, স্বাবলম্বী হবার যে অঙ্গীকার, যে শপথ, যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের একটা পরিচয় আনতে পারি, তার জন্য আমি একটা দল করি। এবং সেটা কিন্তু আমরা একটা মাধ্যম ছাড়া তো কিছু হয় না, যেমন কোনো মাধ্যম না থাকলে কিছু সম্ভব নয়। বীরভূম সোসাইটি বলে ওখানে আমি যোগ দিই, এবং সেই সোসাইটির মাধ্যমে আমি 34টা দল করি। অনেকগুলো গ্রামকে একসঙ্গে জোট বেঁধে আমি 34টা দল করি। বর্তমানে সেই তখনকার দলই 2006 সালের আমার দলের নাম হচ্ছে বাবাসী মহিলা স্বনির্ভর দল। এইভাবে প্রত্যেকটি দলের একটা করে পরিচয় আছে। আমি এগুলো ব্যাংকে নিয়ে গিয়ে তাদের দলগুলো আমি খুলে দিই সেই সোসাইটির মাধ্যমে। আপনার ছোটবেলা, পরিবার, আপনার এই যে বেড়ে ওঠার গল্প বা ওই গ্রামের জীবন সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। হ্যাঁ, ছোটবেলা আসলে আমার ছোট থেকে একটু কিছু করার একটা প্রবণতা ছিল। এই সুন্দর পৃথিবীটাকে একটু জানার একটু আগ্রহ। কেন না, আমি দেখেছি যারা আমাদের মধ্যে দেওয়ালে টানা যাদের ছবি থাকে, তারা কিছু না কিছু রেখে গেছে এই জগৎ পাততে। হ্যাঁ, তা সেখানে কি রেখে গেছে? তাদের কৃতিত্ব, তাদের যে তারা যে মহান কাজ করেছেন, সেই কাজ ওনারা লিপিবদ্ধ করে গেছেন বহু গ্রন্থে। আর তার জন্য তারা আজকে নমনীয়, প্রণমীয়, তাদেরকে প্রণাম করতে হয়। তাদের জন্মদিন আমরা পালন করে থাকি। তাদের কাছ থেকে শিক্ষা যে আমরাও কিছু করতে পারি, বা তাদের দেশে জন্ম নিয়ে আমরা যদি আজকে গৃহের মধ্যে গণ্ডির মধ্যে থাকি, তাহলে সেটা বোধহয় ঠিক ভালো লাগে না। তা এই যে প্রেরণা, এই যে আমাদের মধ্যে একটা নতুনত্ব ভাবনা, তা আমরা কিন্তু এটা প্রথম থেকে আমার এটা একটা প্রবণতা যে আমি কিছু শিখব, নিজেকে একটা স্বাবলম্বী করে তুলব। সেই জন্যই আমি আরও মেয়েদের যাতে যুক্ত করতে পারি, সেই জন্য আমি অনেক দল করে দিয়েছিলাম। একটা দলে 10টা 12টা করে সদস্য থাকতো, তাতে শুধু মহিলারা নয়, পুরুষদেরও আমি দল করে দিয়েছি। আর ছেলেবেলার পরিবারটা ঠিক কেমন ছিল? হ্যাঁ, আমাদের পরিবারটা খুব স্বতঃস্ফূর্ত, মানে এখানে একটা শান্তির আবহাওয়া বইতো, যাতে মানে ছেলে মেয়েদের যেটা গণ্ডির মধ্যে রাখা, একটা নিয়ম শৃঙ্খলাবোধে বেঁধে রাখা, এটা হয়তো ছিল না, থাকলে হয়তো পারতাম না। কেননা আজকে যখন আমরা ছোট্টবেলায় ছিলাম, তখন একবারে পুতুল খেলা থেকে শুরু করে আমরা খো খো খেলা, বা ওই গাছের ডালে যে সেই দোলনা করে দোলা, বা বিকালবেলাতে একটু প্রকৃতিকে দেখা, এই সুযোগগুলো আমি পেয়েছি। বা তখন থেকে অনেক বন্ধু বান্ধব, অনেক সঙ্গে শেয়ার করা হয়েছে। তা সবারই মতামত, ভালোবাসা বা কিছু এগিয়ে যাওয়ার কথা, তখন থেকেই মনে একটা আমাদের তখন থেকেই আমাদের থাকে কি, যে নিজের পায়ে একটা স্বাবলম্বী হবার একটা অঙ্গীকার। কিন্তু তখন তো ছোট, তখন সে সময় তো বাস্তবে তো হয় নাই। পরে যখন আমার বিয়ে হয়, তখন থেকে আমি আরও আমার জীবনসঙ্গী যখন পাই, তার হাত ধরে আমি এই পথে এগোতে পারি। আচ্ছা, এই যে ছেলেবেলার কথাই বললেন যে এরকম ধরনের ব্যাপার ছিল, ছেলেবেলাতে একটা পরিবেশ ছিল, একটা সুন্দরভাবে বেড়ে ওঠার গল্প। এখনকার ছেলেবেলা যেগুলো দেখতে পান, সেগুলো কি আগের মতনই রয়েছে নাকি অনেকটা বদলে গেছে? এখন একটু বদলে গেছে, না বললে নয়। এখন যেহেতু মোবাইল একটা
মেন কারণ। কিন্তু একদিকে ভালো, তারা আমরা যে জিনিসগুলো পরে জানতে পেরেছি, যেহেতু তখন তো আর এই মোবাইলে সোশ্যাল মিডিয়া যুগটা ছিল না। একদিকে ভালো, আবার একদিকে খারাপ। যদি কেউ কিছু শিখতে চায়, তাহলে আমি বলবো যে আজকে হয়তো কোনো ছেলে পড়াশুনো করতে চাইছে না, কিন্তু মোবাইলে কিন্তু সেটা দেওয়া আছে। যদি কেউ শুনে শুনেও শেখে, তাহলে কিন্তু তার উপকারিতা হয়। দেখুন, আমি আমার বাচ্চাদের হয়তো ক্লান্ত বোধ করছে, আচ্ছা, তখন মোবাইলে আমি লাগিয়ে দিলাম যে বেশ, এখন লিখতেও হবে না, পড়তে হবে না, শুনতে তো পারবে। তা এই যে শোনার অভ্যাস, এই যে অভ্যাস একটা শোনার, সবসময় শোনার যে অভ্যাস, এটা কিন্তু সবসময় একটা থাকা খুব ভালো। তা এখনকার ছেলেরা, মানে আমি সবার কথা বলছি না, আজকে আমরা যে কাজগুলো পারিনি, আমাদের ছেলেরা কিন্তু সেই কাজগুলো শিখে গেছে। যে কেন না, আজকে আমরা অনেক জায়গাতে ঠকে গেছি। এই ব্যাংকে কাজ করতে গিয়ে হাতে কলমে করেছি, হয়তো 100 জায়গাতে 1000 লিখে দিয়েছি, হয়তো সেভাবে পারি নাই। কিন্তু এখন এমন মোবাইলের এসেছে, এখন বাচ্চারা এমনই ছোট থেকে তারা শিখতে পারছে। আমি জানি জীবনটা একটু বদলে গেছে, নিজেকে নিজের মধ্যে রাখে, কিন্তু তবুও তখনকার থেকে এখনকার ছেলেরা বেশি উন্নত। সময়ের সাথে সাথে সমস্ত কিছুই বদলে যায়, সমস্ত কিছু বদলাতে হয়। আর এই বদলটাও হয়তো দরকার, কারণ সময়ের সাথে সাথে যদি আমরা নিজেদেরকে আপগ্রেড না করি, তাহলে অনেকটা হয়তো পিছিয়ে যেতাম। তাহলে সেই আদিম যুগে হয়তো আমরা পড়ে থাকতাম, সেই জঙ্গলের মধ্যেই হয়তো পাথরে পাথর ঘষা লাগিয়ে আগুন লাগানোর চেষ্টা করতাম। তো যাই হোক, আপনার এই যে পথ চলা, এই যে স্বনির্ভর গোষ্ঠীর দিকে যুক্ত হওয়া, স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হওয়াটা, পথ চলাটা ঠিক কেমন ছিল? কিভাবে যুক্ত হলেন আপনি? আমি প্রথমে দেখলাম যে একার দ্বারা কিছু কাজ হয় না। আমরা যখনই একটা দলবদ্ধভাবে হই, তখন একটা কঠিন কাজকেও আমরা সহজে অনায়াসে করতে পারি। সেটা আমরা ছোট থেকেই আমরা বইয়েও পড়েছি যে একটা লাঠি অনায়াসে ভেঙে দেওয়া যায়, কিন্তু যখন এক গোছা লাঠি দেওয়া হয় তখন সেটা বোঝা হয়, সেটা ভাঙতে পারা যায় না। সেখান থেকে একটু শিক্ষা নিয়ে আমরা 10 জন 10 জন করে মহিলাদের গ্রুপ করে নিই, এবং গ্রুপ করে নিয়ে তাদের স্বনির্ভর দল, স্বনির্ভর মানে নিজেকে স্বাবলম্বী করে তোলা, নিজের পায়ে নিজে দাঁড়ানো। তখনকার দিনে তো আর এরকম অনুদান ছিল না। এখন যে সরকার যে অনুদান দিচ্ছে, মানে বিনা পয়সায় বিনা পরিশ্রমে টাকা দিচ্ছে, যে তোমার এটা প্রাপ্য, কিন্তু তখনকার দিনে সেটা ছিল না। তা তখন কি করব, তখন আমরা সঞ্চয় করতে শিখলাম। সঞ্চয় করব কিভাবে? একা একা তো সঞ্চয় হয় না, তাহলে দলগতভাবে 10 জন মহিলা নিয়ে যখন একটা দল হয়, তখন 10 জনের মতামত আমরা পাই, এক একজনের এক এক মতামত। এবার তখন আমরা একটু বই করে সঞ্চয় করতে শিখলাম। খুব আমরা দেখলাম কি, যে সব থেকে দলের যে মহিলাটার আর্থিক অবস্থা খারাপ, সে যা পারবে সেইটা দিয়ে আমরা দল গঠন করব। তা প্রথমে আমরা 20 টাকা দিয়ে দল শুরু করেছিলাম, বা আদার্স যাদের করে দিয়েছিলাম তাদেরকেও তাই বলেছিলাম যে তোমরা আগে ছোট থেকে শুরু করো, আস্তে আস্তে বড় হবে। এবার 6 মাস পর্যন্ত দল চালানোর পরে আমরা ব্যাংকে থেকে লোন পাই। লোন কিন্তু খুব কম নেওয়া হয়, তার একটা নিয়ম নীতি ছিল যে এই এই লোন পরিশোধ করার যে একটা বিশেষ নিয়ম, এই নিয়মের মধ্যে যদি কেউ শোধ করতে পারে, তাহলে প্রথমে হয়তো 1000 দিলাম, তারপর হয়তো বাড়তে বাড়তে যেমন একটা সিস্টেম, সেইভাবে আমরা স্বনির্ভর দলটা করি। তাতে আমাদের এই দলটা করাতে আমি দেখলাম, আমরা যে একটা নারী হয়েও যে একটা বাড়ি গৃহের মধ্যে যে আমাদের একটা স্থান, সেটা আমরা নিজে উপলব্ধি করতে পারলাম। কেন? নিজের হাতের যে নিজের যে হাত খরচা, সেইটা আমরা নিজেরাই চালাতে পারলাম। এমনি হঠাৎ করে তো আর 5 লাখ 10 লাখ টাকা জমানো যায় না। মানে আপনার বিন্দু বিন্দু থেকে তো সিন্ধুতে পরিণত হয়।
তা সেই বিন্দু বিন্দু করে আমরা সিন্ধুতে পরিণত করবার জন্য আজকে কোনো দলে 5 লাখ 10 লাখ হয়ে গেছে, আজকে আর কোনো চিন্তা নাই। কেন না, আজকে তারা স্বাবলম্বী। এটাও শুনেও খুব ভালো লাগে আমার, বা সবাই করে। তা এই জন্যই করেছিলাম আমি দলগুলো। এই যে একটা মেয়ে বা মায়ের নিজের পথ চলা, সে নিজের পথটা নিজেই তৈরি করে নিচ্ছে, এটাই হয়তো একটা মানুষের কাছে বা একটা মহিলার কাছে বা একটা নারীর কাছে, একটা মায়ের কাছে সব থেকে তার বড় প্রাপ্তি। কারণ সে নিজের দায়ভারটা সে নিজে নিজে নিতে শিখছে। এটা একটা বিরাট বড় পাওনা। তো যাই হোক, আর এই যে আপনার পথ চলা, এই পথ চলাতে যে এই যে ভার্মি কম্পোস্ট তৈরি করার যে কাজ, এই কাজের অনুপ্রেরণা ঠিক কোথা থেকে পেলেন? এবার আমরা যখন দলগুলো গঠন করলাম, শুধু ব্যাংকের সঙ্গে যুক্ত থাকাটা তো দল নয়। হুম। স্বনির্ভর হতে গেলে আমরা 10 জন মিলে যে কোনো কাজ করব আমরা, সেই জন্য সেই অঙ্গীকার করে দল করেছি। কেউ হয়তো পশুপালনে ভালো, কেউ হয়তো হাঁস মুরগি, কেউ হয়তো ভার্মি কম্পোজ যেমন আমি যেটা করি, কেউ মাছ চাষ। যাই হোক, এইভাবে আমরা কি করি না, কেউ সবজি বাগান। এইভাবে আমরা ব্যাংকে থেকে তখন লোন নিতে হতো, বলতে হতো যে আপনি লোন কিসের জন্য নেবেন। তা তখন আমরা দলের মিটিং ডেকে বলে দিতাম যে তোমরা যে লোন নেবে তাহলে কিসের জন্য নেবে বলো। কেউ বলতো আমি ছাগল পালন করব, কেউ বলতো আমি হাঁস মুরগি করব, কেউ বলতো আমি গাভী পালন করব, কেউ ভার্মি কম্পোস্ট। এবার তখন সেইভাবে দেওয়া হতো। এবার খুব কম পরিমাণে দেওয়া হতো, যে এটা সাকসেসফুল হলে তারপর আবার দেব। সেই তখন থেকে আমি যে আমার ঘরে গরু আছে, কিন্তু গোবর আছে, কিন্তু আমরা কি করতাম, জ্বালানি হিসাবে ব্যবহার করতাম। গোবরটাকে আমরা ঘুঁটে দিতাম, ঘুঁটে দিয়ে সেটাকে পুড়িয়ে দিতাম, ছাই করে দিতাম। তাতে দেখলাম যে এই যে গোবর তো জৈব পদার্থ, তা এইটাকে আমরা যদি পুড়িয়ে দিই তাহলে কি হয়, এর গুণাগুণটা কিন্তু চলে যাচ্ছে। অথচ আমাদের কি হচ্ছে, আমাদের যে মাঠে যে জমিগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমরা জৈব সারটা, যে জৈব সার হচ্ছে মাতৃ দুধের মতন। মায়ের দুধের যেমন অবদান আছে, যে মাতৃদুগ্ধ যে বাচ্চাটা পায় না তার বেড়ে ওঠার এটাও কম থাকে। তা সেইভাবে আমি তখন কি করলাম, ভার্মি কম্পোস্ট শুরু করলাম। একদিনে হয়নি, আজকের আমার এই ভার্মি কম্পোস্ট হচ্ছে মোটামুটি আমি 2006 সালে দল করেছি, তখন থেকেই আমার শুরু। প্রথমে আমি আজকে যে এত বড় করেছি, আজ একটা পরিচয় হয়েছে, এটা কিন্তু ছিল না। প্রথমে যখন সে গরুতে যখন ছানি খাই, খাবার খাই, সেই সিমেন্টে সে আমরা যেগুলো বান বলি, কেউ পাতনা বলে, যাই হোক, কেউ চৌবাচ্চা বলে, সেইগুলোতে করেছি প্রথম। তারপরে আমরা বিশ্বভারতীর সহযোগিতায়, ওই যে বললাম বিশ্বভারতীর মানে বিশ্বভারতী আমাদের মায়ের মতো, মানে আমরা কোলের ছেলে যাকে বলে, একবারে লাগোয়া সব কিছু। ওই বিশ্বভারতীর যে সব কিছু ভালো দিকটা আমাদের জড়িয়ে আছে, ক্লাব থেকে থেকে সব, লাইব্রেরি থেকে। সেই রকম এই আমরা ভার্মি কম্পোস্ট, তারপর এই ছাতু যাকে বলে, ঝিনুক ছাতু, সেই ছাতুগুলো ওগুলো বিশ্বভারতী থেকে আমরা পেয়েছি। তা তখন ওখানে আমাদের প্লাস্টিকের একটা চৌবাচ্চা দেয় রেডিমেড, তা ওটা করি। ওটা করার পরে যে সংঘ বলে একটা ছিল আমাদের পঞ্চায়েতে, শ্রীনিকেতন পঞ্চায়েতের সংঘ বাড়ি আছে, সেখান থেকে প্রথম কিনে নেই। তা আমি দেখলাম যে আমার বাড়ির দেওয়ার পরেও আমার কিছু সাশ্রয় হচ্ছে, বিক্রয় হচ্ছে। তা নিজেকে তখন একটা খুব ভালো লাগলো যে আমি বাড়িতে থেকেও কিছু করতে পারছি, বা আমি এটা আমি পারলাম। প্রথম আমি 100 টাকা করি, মানে সেটা 100 টাকা আমার কাছে নয়, এটা বোধহয় জীবনের আমার কয়েক কোটি টাকার সমান, যে আমি যে কিছু করতে পারলাম, এই আনন্দতে মানে খুবই আনন্দিত হয়েছিলাম। বা এই সবই কিন্তু তাদের সহযোগিতা না পেলে পারতাম না। পরে আমার গ্রুপের
আমাদের গ্রামে 4টে এই আদমি প্রকল্প আছে। আদমি প্রকল্প থেকে 4জনকে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়। তার মধ্যে আমি একজন, আমি এখনও চালিয়ে যাচ্ছি। আর 3জন সেভাবে সাকসেসফুল হয়নি, মানে এটা একটু কষ্ট করতে হয়। কেমন করে সব কাজেই সফলতা আনতে গেলে তো এর কিছু তার গঠনের দিকটাতে একটু কষ্ট আছেই। তার ঠিক মতো জানা, ঠিক মতো করা, সেটা হয়তো তারা পারেনি। সে একটু 3জন একটু করে খুব কম। আর আমি এটাকে মানে করি, ভালো করেই আমি চেষ্টা করছি। আমি পারি বলবো না, কোনো দিনই পারি বলবো না। জীবনে যতদিন বাঁচবো ততদিনই শিখবো, শিখেছি পারছি বলবো না। তা ওই চলে যাচ্ছে, আরও শিখবো, আরও জানবো। এই যে আজকে এই ভার্মি কম্পোজিট ব্যাপারে যে আপনারা জিজ্ঞেস করছেন, আমি যে কিছু বলতে পারছি, এটাই বড় পাওনা, আর কিছু আমার কাছে নয়। তবে এই সার করতে গেলে কিন্তু তখন থেকে আমার মাথায় আসে যে না, আমি এটাকে ছোটোর মধ্যে রাখবো না। ওনাদের যখন সহযোগিতা পেলাম, তখন আমি একটা বড় আকারে চেষ্টা করছি যাতে আমি সরকারি জায়গাতে দিতে পারি। বা এই যে আজকে যে কিছুক্ষণ আগে যে সবজি চাষের ব্যাপারে বললেন, আজকে সবজি চাষ বা মাঠের চাষ বা কিচেন গার্ডেন যাকে বলছে, শুধু রাসায়নিক সার দিয়ে তো আজকে মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে। তাই এটাকে বাঁচাতে গেলে এই জৈব সার বা ভার্মি কম্পোস্ট সার অবশ্যই দরকার, অবশ্যই দরকার। সেই বুঝে আমি নিজেরটা শুধু নয়, আমি আশেপাশে গ্রামের বা শহরের সবাইকেই বলি যে তোমরা যে সবজিগুলো খোসাগুলো ফেলে দাও, নোংরা করো। আজকে রাস্তাঘাট নোংরা, কি করে না আজকে দেখছি একটা প্যাকেট আনছে, একটা কাঁচ ভাঙছে, সব এক জায়গাতে দিয়ে দিচ্ছে। কিন্তু তা নয়, প্রত্যেকে আমি যেখানেই যাই বলি যে তোমরা 3টে করে ডাস্টবিন করবে। একটাতে কাঁচ ফেলাবে, কাঁচ জাতীয় যেখানে পচনশীল নয় অথচ বিপজ্জনক। একটাতে প্লাস্টিক, যেটা বর্জ্য, পচবে না, পচে না, অপচনশীল। আর একটাতে পচনশীল, সেটাতে করবে। সেইটা দিয়ে তুমি একটা প্লাস্টিকের গামলার মধ্যে রাখলে, কিছু কেঁচো ছেড়ে দিলে ওখান থেকেই সার আসবে। তা ওটা হলে কি হবে, বাড়ির যে সবজিটা লাগানো হয় সেখানে এই ভার্মি কম্পোস্ট দিলে কি হয়, গাছ দীর্ঘজীবী হয়, তার রূপ লাবণ্য কিন্তু সহজে যায় না, আর ফল দেয় খুব ভালো। আর এর যে মানে গুণাগুণ, যে আপনার পুষ্টি দিকেও বটে, তারপরে আপনার যে সিদ্ধটা হয় খুব সুস্বাদু, খেতে খুব ভালো হয়, শরীরের পক্ষে খুব ভালো হয়। আমি প্রত্যেককেই বলি, এইভাবে আমি দলগুলোকে সবাইকে বলি যে সবাই এগিয়ে এসো, তোমরা কিছু করো। আজকে আমরা দল করেছি কিছু করার জন্যে, শুধু ব্যাংকে গেলাম, টাকা নিলাম, আর টাকা আমি করলাম ওই করলাম না। আমি সেই টাকা দিয়ে 5 টাকা থেকে আমি কী করে 10 টাকা করতে পারবো, অথচ আমার সমাজের উন্নয়নমূলক কাজে লাগবে, সেইটা আমি সবসময় চেষ্টা করি। সেই জন্য ভার্মি কম্পোস্টটা আমি করেছি। এই ভাবনা চিন্তাগুলো হয়তো সত্যিই জরুরি এই সময় দাঁড়িয়ে। হয়তো আমরা প্রচুর যে যার মতন করে ব্যস্ত হয়ে রয়েছি, প্রত্যেকটা মানুষের নিজস্ব ভাবনা রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষের কথাটা ভাবাটাও হয়তো অনেকটা জরুরি হয়ে ওঠে। কারণ এই মানুষদেরকে নিয়েই আমাদের একটা দিন রাতের গল্প কিন্তু সেজে ওঠে। তো আপনার তো অনেক অংশে অনেক মানুষদেরকে নিয়ে ওঠা বসা, অনেক মানুষদের সাথেই আর কি কথা বলার কাজ করা। তো এই একসাথে দলগত কাজ করতে করতে এমন কি কখনো হয়েছে যে কোথাও গিয়ে একটা মতবিরোধ তৈরি হয়েছে, যেটা আপনাকে প্রচুর ভাবনায় ফেলেছে? হ্যাঁ, মতবিরোধ হয়েছে। মতবিরোধ হয়েছে, মানে এমন হয়েছে কি যে আমরা সবসময় নিজেকে ভাবতে হবে, আমি বৃহত্তর কিছু ভাবতে চাই না। প্রথমে আমরা ক্ষুদ্র হিসেবে ভাবতে হবে। বৃহত্তর ভাবনা ভাবতে গেলে আমরা সাকসেসফুল হতে পারবো না। কেন, বিন্দু থেকে সিন্ধু। তাহলে তখন যারা ভেবেছে যে ও কেঁচো সার করে কি হয়, ওটাতে ওই তো 20 টাকা কি 10 টাকা কি 12 টাকা কেজি বিক্রি হয়, তাহলে ওটাতে কি হবে সেটা 1 মাস পরে, এর থেকে মানে হবে না। হ্যাঁ, তা আমি সেখানে বলেছি এই নেই মতবিরোধ, যে একটা ছোট্ট হাঁসের বাচ্চা সে বড় করতে 3 মাস 4 মাস লাগলো,
এ হলো, হ্যাঁ এইগুলো। তারপর গাভী পালনও তাই। তারা ভেবেছে যে আজকে টাকা থেকে কী করে টাকা আসবে, তাহলে টাকা থেকে টাকা আসবে ঠিকই, আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, সেটা যদি ডুবে গেল তাহলে তো সবই চলে গেল। তাহলে আমার কি হলো, সেটা আমার কোনো উপায় পন্থা নয়, কোনো লাগে না কাজে। কেন বলবেন, আজকে যদি আমি একটা হাঁস পালন করি, হুম হাঁসটা ডিম দিচ্ছে, হুম আমার বাড়িতে খাচ্ছে, আবার পাড়া, আমি খেতে পাচ্ছি না, পাড়া প্রতিবেশী তারাও মানে মূল্য দিয়ে নিচ্ছে, কিন্তু আসল জিনিসটা তো পাচ্ছে। আজকে আমি ভার্মিকম্পোস্ট যে তৈরি করছি, সেটা আমার বাড়িতে দিচ্ছি, বাড়ির চাষে লাগছে, আমার সাশ্রয় হয়েছে টাকা। আবার আমি যে ফসলটা হচ্ছে সেটাও বিষমুক্ত হচ্ছে, আবার যারা খাচ্ছে তারাও ভালো থাকছে, সমাজ ভালো থাকছে, সব কিছুই ভালো থাকছে। আর যদি আমি ভাবি যে আমি 5 টাকা রাখলাম, আমি কি করে 10 টাকা সুদের ওপরে করব, এটা মতভেদ আমার কাছে আসে যে না, আমি চাই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিয়ে আজকে সেই দূর দেশে পাড়ি দিতে হবে। হ্যাঁ, কিছু জানা কিছু অজানা, এই শিখতে শিখতে আমরা ঠিক একদিন একটা জায়গায় যাব। তা আজকে আমি তারা সবাইকে আমি একই কথা বলি যে তোমরা ছোট ছোট শুরু করো, দেখো একদিন ঠিক জায়গা আমরা খুঁজে পাবো। পথে নামলি পথ খুঁজে পাবো, রাস্তা পাবো, কিন্তু বাড়িতে বসে শুধু সিদ্ধান্ত নেওয়া এটা কাজ নয়। তা আমরা ওই জন্যই আমি আজকে এই ভার্মিকম্পোস্ট করতে করতে আজকে সরকারি জায়গাতে আমার ফোন এলো যে দিদি আপনার সার খুব ভালো, আমি চাই নির্ভেজাল, তাতে আমার লাভ কম হোক, আমি ভেজাল চাই না, আমার লাভ কম হোক, আমার দেরি হোক, আমি কম রোজগার করতে পারি, তাতেও একটা শান্তি পাই যে না, আমি কাউকে ঠকাই নাই, আমি এই ভাবনাটা আমি দিতে পারি। সেই জন্যই মতভেদ হয়, কিন্তু মোটামুটি তারা যখন বোঝে তারা স্টিক পথে আসে। আচ্ছা, এই যে পথেই পথ রয়েছে, পথের মধ্যেই অনেক সমাধান রয়েছে, তো এই যে আপনার প্রথম দিকের কথাতে যায়, আপনার প্রথম দিকের অভিজ্ঞতাতে যায়, এই কাজ যখন প্রথম শিখছেন তখনকার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? প্রথম যখন আমি শিখলাম তখন খুব কঠিন মনে হয়েছিল আমাকে, কিন্তু তবুও আমি হাল ছাড়ি নাই। এটাই হচ্ছে মনোযোগ, মানে কোনো জিনিস যদি ভালোবেসে করা হয় তাহলে আমার মনে হয় যে পারিও না, এ কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার। তা শতবার চেষ্টা করার পরেও যদি কেউ না পারে তাহলে সেটাকে বাদ দেওয়াটাই দরকার। তা আমি দেখলাম যে না, আমার মনের মধ্যে আমি যদি কোনো কাজ যদি আমি ভালোবেসে করি তাহলে আমি একদিন সাফল্য আমার আসবেই। তা সেই ভেবে আমি শুরু করেছিলাম। তা অনেক চলতে চলতে গুটি গুটি পায়ে আমি চলতে প্রায় 88 সাল থেকে 1988 সাল থেকে আজকে আমরা চলছে 2026, আমি কিন্তু এখনও আমার মধ্যে মানে সেই ভালোবাসাটা রয়ে গেছে, বরং আরও বেশি বেশি করে জানাতে ইচ্ছে করে যে সমাজের সবাইকে বলি যে তোমরাও করো। আজকে যে এই রাসায়নিক সার আর বিষ, প্রত্যেকটি সবজিতে আপনি শুধু বিষ পাবেন, কিন্তু এই ভার্মিকম্পোস্ট সার যদি কেউ দেয় তার রাসায়নিক সার বা বিষ লাগবে না। নিজেরটা নিজের করো, তাহলেই হবে, সমাজ মুক্ত থাকবে, সুস্থ থাকবে। তা আমার এই ভালোবাসাটা এখনও আছে এর প্রতি, সেই জন্যই হয়তো পারছি। আর এই কিছু আপনাদের মতন মানুষের সঙ্গ পেয়ে এই যে একটা প্রেরণা দিলেন যে দিদি আপনি সার করছেন, এই যে আমার মতো মানুষকে কোন গ্রামের কোন কোণে পড়ে থাকা সেই মানুষটাকে নিয়ে এসে এখানে জায়গা দিলেন বা বলতে বললেন, এর থেকে পাওনার কিছু আছে কি? তা আমি তো মনে করি না।
যেরকম এইরকম মানুষরা আপনার মতন যারা আছেন, যারা সবসময় ভেবে চলেছেন, নিজেদের জন্য ভাবছেন, নিজেদের সমাজের জন্য ভাবছেন, তাদের পাশে আমরা সবসময় রয়েছি। গীতাঞ্জলি রেডিও 90.4 FM সবসময় থাকবো, এই অঙ্গীকারই দিচ্ছি। আর এই পথ চালাতে কখনো কি মনে হয়েছে এই কাজ ছেড়ে দেবেন, বা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বেশ কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন বেশ কিছু, সেই সমস্যাগুলো আসলে কি? হ্যাঁ, সমস্যা তো আসবেই কোনো কাজ করতে গেলে, পায়ে পায়ে বাধা, কিন্তু বাধা অতিক্রম করাটাই তোমার কাজ। যেমন বলি, এখন যার দ্বারা এই ভার্মি কম্পোস্টটা হয় সেটা হচ্ছে গরুর গোবর। তা গরু রাখাটা হচ্ছে এখন সমস্যা, কেননা এখন গরুটা তো রাখা মানে গরু রাখার যে খরচা সেটা একটু অসম্ভবই হয়। কেন বলবেন, এখন গরু দেখার মতো লোক থাকে না, তারপর বাইরে ছাড়া যায় না, তারপর গরুর যে খাওয়া লাগে সেটা তো অনেকটা খরচা পড়ে। তাহলে আমি ভাবি যে আজকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে আসল জিনিসটা থাকবে কি করে। আজকে আমি গরু টরু কিছু রাখলাম না, আমি নির্ঝঞ্ঝাট হয়ে বাড়িতে থাকলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, তাহলে তো আর কিছু করা যায় না না। তাহলে এই ভাবনাতে যে নিজেরা শিখতে হয়েছে যে কাজগুলো হয়তো গরুর গোয়াল করা, গরু দেখা, গরুকে খেতে দেয়, আমরা আস্তে আস্তে সেটাকে করেছি। এবার কোনো জিনিস কিন্তু কোনো আপনার লোকসান দেবে না। আমি ভেবেছিলাম যে যখন বলল যে এই সার করে কি হবে, এই গরুর যা খরচা রাখা, তা গরুর গোবর বিচে দিলেই তো হয়। তা তখন আমি দেখলাম, আমি কাঁচা গোবর একটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। হ্যাঁ, গাছের গোড়ায় দিলাম, আমার নিজের অভিজ্ঞতা, গাছের গোড়ায় দিলাম, তখন কাঁচা গোবর দেওয়াতে সে গাছের গোড়াটায় রুই ধরে গেল। আর ফাঙ্গাস যাকে বলে নানা রকম সে গাছটাকে আক্রমণ করলো। আমি পার্থক্যটা দেখালাম, এটার কি মানে হলো না তো। তাহলে সেই গোবরটা থেকে যদি আমরা সার তৈরি করতে পারি, এই সারটা শুধু আমার নিজের জন্য নয়, আমার পাড়া প্রতিবেশী, তারপর আরও গ্রাম শহর যেই নেবে, একটু একটু করে তারা যখন সাকসেসফুল হবে, তারা যখন তার সফলতাটা পাবে, তখন তারা আস্তে আস্তে এগিয়ে আসবে। একটা ভালো কাজ, একটা ভালো জিনিস সমাজে প্রতিষ্ঠা করা, হ্যাঁ, সেটা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। কেননা ভালো জিনিসের কদর সবসময় থাকে না, কিন্তু বহু পরিশ্রমের দ্বারা এটা করতে হয়। তা বাড়িতে অনেক বাধা এসেছে, কিন্তু এখন তারা বুঝেছে যে না, আজকে একটা ফুল গায়ে লাগাচ্ছে, একটু ভার্মি কম্পোস্ট, এমনই সার মানে চামচে করে দেওয়া হয়, হাতাতে করে হাত দিতে হয় না, দেওয়া হয়। আর সেই ফুল গাছটার ফুল পাতা দেখে মানে এত তার রূপ লাবণ্য ঘুরে আসে। তা সেই জন্য আজকে যারাই ব্যবহার করেছে তারাই সবাই চেষ্টা করছে। আমি এই ভার্মি কম্পোস্ট ট্রেনিংও দিই। আমি বলি যে যেই আমাকে বলবে আমি যাব, আমি প্রান্তিকে এতে যেখানেই বলেছে আমি ট্রেনিং কাজ করি, যেখানেই বল, যত দূরেই হোক আমি যাব। কেননা এটা একটা সমাজের উন্নয়নমূলক কাজ, মানুষের ভালো থাকার কাজ, যাতে আমাদের যেমন শরীরে যেমন সাইড এফেক্ট আসে, গাছেদেরও তো আসে, যাদের জন্য আমরা সুস্থ জীবনটা ধারণ করছি, যাদের বিষমুক্ত ফসল খেয়ে আমরা ভালো থাকি, আমরা হাজার হাজার টাকা ডাক্তারখানাতে খরচা করতে পারি, কিন্তু একটা জৈব যে মাতৃদুগ্ধ মতন যে জৈব সার দিয়ে যে ফসলটা আমরা উৎপন্ন করব, সেটা খেলে আমি ভালো থাকবো, আমার সন্তান, আশেপাশে সবাই ভালো থাকবে। কিন্তু সেই জন্যই আমি এই জিনিসটা সবাইকে বোঝাই যে এত সমাজের একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে বহু বাধা বিপত্তি বাড়ি থেকে অনেক আসে, কিন্তু সেটাকে আমি করি না। আমি কাজ এগিয়ে যাচ্ছি, এখনও আছি। আর এখন মনে হচ্ছে যে যখন আমি
একটুতে শুরু করেছিলাম, আমার মনে হচ্ছে যে তার থেকে একটু বড় বোধহয় হয়েছে। কেন আজকে আমি সরকারি জায়গাতে একটু দিতে পারছি, বা আমার একটা স্ট্যাম্প হয়েছে, একটা রসিদ হয়েছে, যে রসিদে আমি লিখতে পারি যে জ্যোৎস্না ভার্মি কম্পোস্ট সার, অমুক গ্রাম অমুক নাম, একটা স্ট্যাম্প দিতে পারি। এর থেকে সাফল্য বোধহয় জীবনে আর আমি কিছু পাইনি। আমার এটা খুব ভালো লাগে। আর এগুলো মানে এই আপনাদের মতো মানুষরা যারা এই প্রচারের মাধ্যমে নিয়ে আসে, তাদেরকে একটু উৎসাহিত করে, তাদের মানে এই ভালো কাজ করার একটা প্রেরণা দেয়, এগুলো বোধহয় আপনাদের কাছ থেকেই এগুলো সম্ভব, তাছাড়া হয়তো পারতাম না। আপনাদের মতন এই মানুষগুলো আছে বলেই হয়তো এই পৃথিবী এত সুন্দর হয়ে রয়েছে। আপনাদের মতন মানুষগুলো আছে বলে এই পৃথিবীর গল্পগুলো রোজ একটু করে সুন্দর হয়ে ওঠে। আচ্ছা, জীবনে কি এমন কোনো মুহূর্ত রয়েছে যেখানে মনে হয়েছে যে আপনার এই যে পরিশ্রমটা, যেখানে শুরুতে হয়তো আপনি ভাবেননি যে হয়তো আজকে এখানে গিয়ে পৌঁছাবো, তো এই যে জার্নিটা কল্পনার বাইরে ছিল, যে তো কখনো কি এরকম মনে হয়েছে যে এই পরিশ্রমটা আপনার সার্থক হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। সেই ঘটনাটা একটু যদি বলেন। হ্যাঁ, অবশ্যই হয়েছে। কেননা আজকে যে আমি যে এটা করি, যে একটা জৈব সার উৎপন্ন করি, সেটা আমার ঘরের গণ্ডির মধ্যেই ছিল। যখন আমার গণ্ডি ছাড়িয়ে বাইরে গেল সেটা, বা অনেক মানুষের অনেক ভালো কাজে লাগলো, তখন হয়তো আমি নিজেকে বড় ধন্য মনে করি। যে আজকে তো বলছে দিদি অমুক দিনে এত সার লাগবে, তোমার সারটা খুব ভালো গো, গাছগুলো আমার খুব ভালো থাকে। এই যে যার জন্যে এত প্রচেষ্টা, যার ভালো থাকার জন্যে আমার এত লড়াই, এত দিন থেকে এত কষ্ট করি, তা সেইটা বোধহয় আজকে সেই সফলতাটা আজকে বোধহয় মনে হয় অনেকটাই পেয়েছি। অনেকটা নয়, আমি সমাজের কাছ থেকে উজাড় করেই পেয়েছি। হ্যাঁ। আচ্ছা, আজ জীবনের উপার্জন হয়তো করেছেন, উপার্জনের প্রথম টাকা পাওয়া, সেই যে অনুভূতিটা, সেটা হয়তো অনেক মানুষের কাছে অনেক রকমভাবে ধরা দেয়। আপনার অনুভূতিটা ঠিক কেমন ছিল একজন মেয়ে হিসেবে, যে তার নিজের পথটা নিজে তৈরি করছে, সেই যে প্রথম উপার্জন কেমন ছিল আপনার কাছে? প্রথম যখন আমি উপার্জন করি, আমি কোনোদিন ভাবি নাই যে আমি কিছু উপার্জন করতে পারবো, আমি পরনির্ভরশীল হয়েই থাকবো। তা যখন আমরা এই দলটা করলাম স্বনির্ভর দল, তখন আমরা প্রথমেই ভেবেই নিলাম যে আমরা স্বাবলম্বী হব, নিজের পায়ে দাঁড়াবো। আর নিজের যে আমার চাহিদা, যে খরচা, যেগুলো আমার না নইলেই নয়, সেইগুলো আমি নিজে যাতে জোগাড় করতে পারি। তা প্রথম যখন আমি এই কাজটা করি, তখন যে প্রথম আমি দিয়েছিলাম সংঘ বাড়িতে, তখন আমার বললাম 100 টাকা আমার, তখন 10 কেজি সার দিয়েছিলাম, 10 টাকা কেজি, 100 টাকা আমার উপার্জন হলো। যখন টাকাটা দিল, তখন আমার আর চোখে আর জল ধরে না। দিদি তুমি কাঁদছো কেন? না, আমার আনন্দে চোখে জল আসছে, যে আমার মতো মানুষ যে কিছু করতে পারে, অথচ এটা শুধু নিজের জন্যে নয়। আমি একটা ভালো রান্না করলাম, রান্নাটা আমি খেয়ে খুব প্রশংসা করলাম, খুব ভালো হলো, কিন্তু তা নয়, আমি এমন একটা জিনিস করেছি, হ্যাঁ, যে জিনিসটা আজকে সমাজে মুখরোচক হয়েছে। আজকে সমাজে যারা ব্যবহার করেছে তাদের কাছে মুখরোচক হয়েছে। এই যে দর্শের জন্য কাজ করে যে উপার্জন করা, এটার মধ্যে আনন্দ আর ধরে না। হ্যাঁ, এটা আমি খুব উপভোগ করেছি, এখনও করছি। আর যতদিন বাঁচবো আমি এটাই আমি করব, যে কাজটাতে আমার সমাজ উপকৃত হবে, সমাজের আমার উপকার আসবে, সেই কাজটাতেই যেন আমি পারি। সেটাই আমি খুব আনন্দ পেয়েছিলাম, এখনও পাচ্ছি আমি। যে ওই সার যখন আমি এখন দিয়েছি রিসেন্ট 7 কুইন্টাল 6 কেজি আমি দিয়েছি কিষাণ মান্ডিতে, আমাদের শ্রীনিকেতনে, যে বোলপুর শ্রীনিকেতন ব্লকে যে কিষাণ মান্ডি, ওখানে আমি সার দিয়েছি। তা ওখানে ওনারা ডেকে পাঠালেন, নিয়ে বলল যে দিদি আপনার সার
কোয়ালিটি খুব সুন্দর। আমি বলে দিলাম যে দাদা আপনারা সার কিনবেন, এক কাজ করবেন, আমি দেখিয়ে দিই। এইভাবে আমি সারটাকে নিয়ে আমি এরকম করে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে যখন দেখবেন দেখালাম। আর এই সার তোলাটা একটা নিয়ম আছে, মানে 50% এর মধ্যে আর্দ্রতা থাকতে হবে, জল থাকতে হবে। আর এই যে কেঁচো সারটা করি এটার মধ্যে মানে কেঁচোরা তো খায়, আর তার মধ্যে যেগুলো ওরা পায়খানা করে সেগুলোই হচ্ছে ভার্মি কম্পোস্ট, সেগুলোই সার। তা করলাম, এই এখন রিসেন্ট দেওয়া হয়েছে রসিদ, স্ট্যাম্প সব করে দিলাম। খুব আনন্দ লাগলো যে আজকে আমি 2 কেজি দিতে পারতাম না, 10 কেজি দিতে পারতাম না, আজকে আমি এত কুইন্টেল, হ্যাঁ এত কুইন্টেল, যে আমার যে একটা সাকসেসফুল, যে আমি আজকে 10 কেজি থেকে আজকে 7 কুইন্টেল, কতটা এগিয়ে গেলাম। দা আমার নিশ্চয়ই কাজের হয়তো অগ্রগতি হয়েছে, তাছাড়া আমি এতটা পারবো কী জন্যে। তা আমার দিন দিন আমি সবাইকেই বলি যে তোমরাও বিন্দু থেকে সিন্ধুতে যাবে, তবে ছোট থেকে বড় হতে হবে। আমি বড় স্বপ্ন দেখব না, বড় স্বপ্ন দেখলে সে পারে না, একবারে আকাশে ওরা যায় না, ধাপে 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 যেতে হয়। এই শিক্ষাগুলো আমি মানে প্রতি মিটিংয়ে আরও যারা গুণী মানুষ, যারা সব কিছুর করেন, যে কি করে করব, একটা ছোট জিনিস থেকে একটা বড় কিভাবে হবে, তাদের কাছ থেকে এই যে শিক্ষাগুলো, ছোট ছোট শিক্ষাগুলো নিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতা থেকে আজকে সেই জায়গাতে গিয়েছে। আর খুবই আনন্দিত যে এই যে একটা পড়ে থাকা জিনিস, একটা ফেলে দেওয়া জিনিস, আজকে আমরা কি করি, আমরা কোনো জিনিস অকেজে হলো ফেলে দিলাম। তা এই পড়ে থাকা জিনিস থেকে আজকে গোবর কী করে, মানুষের হাতে নাড়ে না। তা সেই ফেলে দেওয়া জিনিস থেকে, তার থেকে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করে তার মধ্যে যে কিছু সাশ্রয় হয়, কোনো রোজগার হয়, একটা মানুষের, একটা মেয়ের জীবনকে যে স্বাবলম্বী করে তুলতে পারে, তার সংসারে যে একটা আর্থিক উন্নতি ঘটাতে পারে, তা এটা থেকেই বোধহয় বোঝা যায়। আর আপনার এই দীর্ঘ পথ চলায় কারা পাশে ছিল? এই যে দীর্ঘ পথ চলাতে আমার স্বনির্ভর দলের মহিলারা তো আছেই, তারা যে যেমনভাবে তারাও একটা করে শুরু করেছে, কেউ হাঁস মুরগি, কেউ ছাগল, আমি যেমন ভার্মি কম্পোস্ট শুরু করেছি। আর এর থেকে সব থেকে বলবো যে বিশ্বভারতী প্রথম থেকে আছে, ওনাদের যারা দেখাশোনা করতেন তারা প্রথম মেয়েদেরকে ডাকতো, এই যে শোভাদি রয়েছে ও করেছে, ডেকে আমরা গ্রুপ করে একটা কি করব ভাবনা, কি করলে আমরা স্বাবলম্বী হব, এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু মানুষের মানে আদান প্রদান হতো, মেয়েদের মধ্যে আদান প্রদান, যে যেভাবে মানে করতে পারবে, যে যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। যে আমার কারো ভার্মি কম্পোস্ট ভালো লাগে না, সেটা সাকসেসফুল হবে না। তা বাচ্চারা যেমন যার যেটা প্রতিভা সেটাতে কিন্তু সব হয়, এটা কিন্তু তাই হয়েছে। তা কিন্তু পাশে পেয়েছি বিশ্বভারতী প্রথম, বিশ্বভারতী, আর আমি আর একটা পেয়েছি মানব জমিনে কাজ করি, এনজিও বীরভূম সোসাইটিতে আছি। আর তাছাড়া মানব জমিন বলে একটা কেন্দ্র, যেখানে আমি এখনও রয়েছি, যুক্ত রয়েছি। আমাদের ওনারা কিন্তু এই চারা গাছ, ফল গাছ, কিছুদিন আগে আমি ফল গাছ বিতরণ করলাম 1 টাকার বিনিময়ে আমাদের সোসাইটি থেকে। প্রত্যেকটি বাড়িতে লেবু, আম, 19 রকমের গাছ আমরা বিতরণ করলাম। তা ওনারা কিন্তু সবসময় এই আমাদের বিনুরিয়া গ্রামটাকে সবসময়, কোনো সময় মায়েদের পেঁপের চারা, তারপর সবজির বীজ এরকম করে দিয়ে সবসময় পাশে আছে। এই যেমন বিশ্ব পরিবেশ দিবস গেল, বিশ্বভারতী থেকে না হলেও 300 পেঁপে চারা প্রত্যেকে দেওয়া হলো। ওনারা কিন্তু আয়োজন করেছিলেন, এনেছিলেন, বিশ্বভারতী পাশে আছে। আর মানব জমিন আমরা যেখানে কর্মরত রয়েছি এখনও, এই যে সার, ওনারা এই 300 মহিলা মিলে একটা চাষিদের একটা অনুষ্ঠানের সূচনা করেন।
তা সেখানে আমিও যাই, আমি সার দিয়েছিলাম 3 কুইন্টাল। তা সে প্যাকেট করে 1 কেজি করে আমার কাছে নিয়েছিলেন। আর আমি ওখানেও একটু বলেছিলাম। তা কালকে আমাদের মিটিং ছিল, তো ওখান থেকে আমাদের এলো যে এই যে যারা আমরা মেয়েরা আছি, এই যে স্বনির্ভর যে বললেন, তাদের জন্য একটা ট্রেনিং এসেছে, আর হাঁস মুরগি পালন তাদেরকে দেবে। আমার খুব ভালো লাগলো যে আমার মাধ্যমে যে কিছু হলো। আমি নিয়ে গেছিলাম আমাদের গ্রাম থেকে 30 জন মহিলা, তা সবার নাম এসেছে। এবার যে যা পারবে তারা সহযোগিতা করবে। আর বিশেষ করে শেষকালে ওটা তো চলছিল ছোটোর মধ্যে, কিন্তু শেষকালে আদমি বলে এই হয়তো এই অফিসের এই পাশেই বোধহয় আদমি অফিস আছে সিউড়িতে এখানেই। তা ওনারা কিন্তু প্রথমে মাছের শুরু করে মহিলাদের নিয়ে, কুয়ো বলে যাকে, কুয়ো করে, সেখান থেকে জল নিয়ে চাষ করা। তারপরে মাছ চাষ হলো, মাছ চাষ আমি ছিলাম। মাছ চাষের পরে ওনারাই 4টে ভার্মি কম্পোস্ট দিলেন। তা তখন ওনারা 2টো করে মানে চৌবাচ্চা বলে আমাদের পিঠ যাকে করতে হয়, তা 11 ফুট করে লম্বা 2টো চৌবাচ্চা, আর 6 ফুট চওড়া, 6 ফুট গভীরতা। আর একটাতে খাবার তৈরি হয় আর একটাতে সারটা তৈরি হয়, আর তার মধ্যে ছাওয়ানি রাখতে হবে। এটা প্রথমে আমরা নিজেরা করেছি, তারপর আমাদের 18,000 টাকা করে আমাদেরকে দিয়েছেন এই আদমি। ওনাদের কথা ভুলবো না, ওনারা সত্যি করি। কিন্তু কেউ যদি না পারে সেটা তো তাদের দোষ নাই, তারা তো সবসময় চেয়েছে গ্রামের মহিলারা যাতে একটু উন্নত করতে পারে, যাতে স্বাবলম্বী হয়। তারা কিন্তু আমাদেরকে দিয়েছে। আর এই আদমি প্রকল্প, আদমি এই কিন্তু সংস্থা, ওনারা সবসময় এখনও আমাদের পাশে আছে, বা ওনাদের জন্যই আমরা মানে এত বড় আমি করতে পেরেছি। ওনারাই দেখাশোনা করলেন, সব করে দিলেন। টাকা আমরা খরচ করেছি, কিন্তু ওনারা দিয়ে দিয়েছেন। এগুলো আসলে সকলের সহযোগিতা ছাড়া, শুধু সোসাইটি বলবো না, তারপর কোনো অফিস বলবো না, সব কিছুর মূলে নিজের একটা অক্লান্ত পরিশ্রম, আর বাড়িতেও মানে সকলকে একমত হওয়া, বা ওই কাজটার প্রতি একটু ভালোবাসা, যে ভালোবেসে এই কাজটা যদি সবাই মিলে একটা করে, হাতে হাত লাগায়, তাহলে একটা সাকসেসফুল। কিন্তু আমি সকলের সহযোগিতা পেয়ে তবে এই জায়গাতে আসতে পেরেছি। এই পথ চলা আরো সুন্দর হতে থাকুক, এই পথ চলার গল্প আরো সুন্দর হতে থাকুক আপনার কাছে। এবং আপনি এই যে এতটা সময় আপনি পার করেছেন নিজের জীবনে, নিজের কাজের সাথে, তো এই যে এতটা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে একটা প্রশ্ন করছি, এই যে জীবন আপনাকে ঠিক কি শিখিয়েছে, এই জীবন কি পাঠদান করেছে আপনাকে? হ্যাঁ, জীবন আমাদেরকে শিখিয়েছে যে সফল নারী হয়ে বাঁচো। সফল নারী কেমন বলে না, এই অভিজ্ঞতা বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে যে সাকসেসটা আজকে পেয়েছি, আজ সফল নারী হয়েছি, যে আমি হয়তো এত খরচ করে ফেলিওর হয়ে যেতে পারতাম, তাহলে আমার ঠিক মতো আমি কর্ম করতে পারি নাই। তা আজকে শিখিয়েছে যে আজকের দিনে সমাজে বাঁচতে গেলে কিছু শুধু নিজের জন্য করা নয়, আমি যাতে ভালো থাকি, আমার পরিবার যাতে ভালো থাকে, আশেপাশে সকলে যাতে ভালো থাকতে পারে, এমন কোনো কর্ম আমি করব না যে আমার দ্বারা তারা ক্ষতির মুখে পড়ে। তাতে আমার সেটা বড় অঙ্কেরই হোক, আমি হয়তো আমার এমন কোনো কর্ম করলাম, তাতে দেখলাম আমার পাড়া প্রতিবেশী ক্ষতি হচ্ছে, সেটা না করে নিজের জিনিস নিজের মধ্যে নিজেকে ফুটিয়ে তোলা, নিজের মধ্যে নিজের সত্তাকে জাগিয়ে রাখা, যে পৃথিবীতে এসেছি কিছু করতে পারি না পারি, কিছু মানুষকে অন্তপক্ষে, কিছু সমাজকে কিছু শিক্ষা দেওয়া, যে ভালো কাজ করলে একদিন ভালো পথ পাওয়া যাবে, বা একটা
রাস্তায় চললে অনেক রাস্তা খোলা থাকে। তা যদি আমি আজকে মনে করুন, আজকে কি হচ্ছে, আজকে যদি আমি এমন করি শুধু কংক্রিটের, সবই কংক্রিট, মানে মাটি বলে রাখবো না, কোনো কিছু করব না, কোনো গাছপালা রাখবো না, শুধু ফুল লাগাবো তাই বলে কি আর হয়? দেখুন, একটা বাড়িতে একটা নিম গাছ হলেও কাজে লাগে, যেদিন কাজে লাগে সেই দিন আমরা জানতে পারি। তাহলে সবুজায়ন আমাদের অবশ্যই দরকার, ফুলও দরকার, ফলও দরকার, আবার পুকুরে মাছটাও দরকার। তাহলে সকলে যাতে ভালো থাকে, সেই উন্নয়নমূলক কাজ যাতে আমরা করতে পারি, জীবন বোধহয় সেই শিক্ষাই আমাকে দিয়েছে। কেন আমি বাড়িতে লেবু বাগান করেছি, তারপর আরও ফল গাছ লাগিয়েছি, সবজি লাগিয়েছি। কেন না, আমার দেখে পাশাপাশি যারা আছে, যারা বসে বসে অনেক এখনও পাড়া গ্রামে এখনও রীতি আছে, বিকাল হলে তারা একটা বৈঠক বসে, অনেকগুলো মেয়ে মিলে কি করে, এই নিন্দা, এই যে এইগুলো না করে এমন কোনো কর্ম করো যাতে নিজেকে প্রকাশ করো। তারপর আমার দ্বারা আরও 5টা মেয়ের একটু মহিলার তাদের একটু সাকসেস হোক, তারাও ভাবনা চিন্তা আসুক যে আমরাও কিছু করতে পারি। তাই এই ভাবনা থেকে আমি অনেক হয়েছি যে না, আমি সফল নারী না হতে পারলেও, সফল হয়েছি আমি বলবো না, তাহলে সফল নারী না হতে পারলেও আমি যে একটা মানুষ, সমাজে যে বেঁচে থাকার যে কতটা মূল্য বা স্বতঃস্ফূর্তভাবে থাকা যে কত আনন্দ, এটা হয়তো আমি খুঁজে পেয়েছি এই কাজের মধ্যে। এখন ধরুন আমাদের উপাসে 18 বছর বয়সী মেয়ে শুনছে আমাদেরকে, তো তার উদ্দেশ্যে আপনার কি মন্তব্য থাকবে, কি বক্তব্য থাকবে? তার উদ্দেশ্যে তাদের লেখাপড়াটা হচ্ছে প্রথম কাজ। লেখাপড়ার সাথেও এখন খুব উন্নত চাষ, এখন আর কুদাল নিয়ে মাঠে যেতে হয় না। এখন আমরা কি করছি, তারা যদি, আমি বলছি না তারা চৌবাচ্চা করে ভার্মি কম্পোস্ট করতে হবে, বিক্রি করতে হবে, না, তা নয়, কিন্তু তারা কিছু করবার যে ভাবনা, যে ভবিষ্যতে পরিকল্পনা, এইগুলোকে দেখে যে আমরাও কিছু করতে পারি, তাহলে তারা কি করবে, তারা ছোট ছোট দেখবেন এখন একটা নতুন উঠেছে যে ছোট ছোট বীজ রোপণ করা হয়, কিছু ভার্মি কম্পোস্ট, কিছু মাটি তৈরি করে তার মধ্যে বীজ দিয়ে তারা চারা তৈরি করার কাজটা করতে পারবে। তারপরে কি হবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে জীবনের লেখাপড়ার সাথে সাথে তাদের যে মানসিকতা তৈরি করা, যে আমি বড় হয়ে আমি সমাজের কাজে লাগবো, আমি সমাজকে কি করে ভালো রাখবো। সমাজে আজকে কুসংস্কার এমনভাবে জড়িয়ে আছে এখনও পর্যন্ত, সেইগুলো কি করে দূর করতে পারবো। লেখাপড়ার সাথে সাথে তাদের এই কাজগুলো করা অবশ্যই দরকার। কেন না, আজকে এখনও আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ডাইনি প্রথা রয়েছে, যে একটা জীবন্ত মানুষকে সঙ্গে সঙ্গে তাদেরকে মানে ডাইনি বলে তাদের হত্যা করা হচ্ছে। এইগুলো যাতে না চলে, তারপর সাপে কামড়ালে যে ঝাড়ফুঁক, রোজা, এগুলো না হয়। এই যে সচেতনতা শিবির, সচেতনতা মানে তাদের মধ্যে কিছু মেয়ে হলো, এই দেখো, মানে তাদেরকে ঠিক ট্রেনিং নয়, মিটিং নয়, তাদেরকে এমন করে বোঝাতে হবে যে আমি বাস্তব, যে জানো তো আজকে আমি বইয়ে কি পড়লাম জানো, আমরা তো আগে এই করতাম, তোমরা তো এই করতে, এখন কিন্তু আর সেই নাই, আজ সাপে কামড়ালে কিন্তু হসপিটালে যেতে হয়। তারা যেন ভাবে না যে আমাদেরকে উপদেশ দিচ্ছে, নইলে কি বলবে, তোরা উপদেশ দিস না। উপদেশ আমি দেবো না, তবু তাদেরকে জানিয়ে রাখা। একটা মানুষ যখন 100টা কথা শোনে, তখন তাদের 70% লোপ হয়ে যায়, কিন্তু 30% মনে থাকে। এই যে মনে রাখাটা, না সে তো দিদি বলেছিল যে আমাকে সাপে কামড়ালে হসপিটাল যেতে হবে, এই যে চেতনা, না জানতেও চেতনা। তারপর এই যে জল পুকুরে স্নান করা এখন আছে,
ওইগুলো যাতে না হয়, তাদের যেটা ছাত্র জীবনের কাজ, তাদের পড়ার ফাঁকে ফাঁকে সমাজের উন্নয়ন করা যায়, এইভাবে তাদেরকে চেতনা দিয়ে উন্নয়ন করা যায়। এইভাবে যদি তারা করে, আমার তো মনে হয় তারা বড় হলে বড় বড় কাজ করবে। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট মানসিকতা নিয়ে তারা যদি সমাজের উপকারে লাগতে পারে, একদিন তারা এই মহান ভারতে মহান নাগরিক হয়ে উঠবে। আগামী প্রজন্মে তারাই হবে এই দেশের ভবিষ্যৎ, তারাই ধরবে দেশের পতাকা, তারাই জানবে যে সবুজ আর গেরুয়া আর সাদার মানে কি, আমাদেরকে কী আহার করতে হবে, কী আহার আমাদের খেতে হবে, প্রতিদিন বাঁচতে গেলে, সুস্থভাবে বাঁচতে গেলে আমাদের খাদ্য তালিকায় কী রাখতে হবে, তারাই হয়তো একদিন আমাদেরকে শেখাবে। আর সেই আশায় আমরা পথ চেয়ে বসে আছি, কবে আমাদের আগামী প্রজন্মরা আমাদেরকে হাতে ধরে শেখাবে বন্দে মাতরম। সত্যি তাই। এই যে এবার ছোট ছোট কিছু প্রশ্নে যায়, একদম এক কথার উত্তরে যায় একটু। আপনার এই যে জীবনযাত্রা, সেটাকে যদি এক কথায় আপনাকে প্রকাশ করতে বলা হয়, তাহলে কি বলবেন? এক কথায় প্রকাশ করতে গেলে আমি মনে করি, আমি সবার কথা বলছি না, যে আমি একটু সফল নারী হিসাবে আমি দেখতে চেয়েছি। আর সবারই অনুপ্রেরণায়, সবারই আদর্শিত হয়ে, অনুপ্রেরিত হয়ে আমি আজকে যেন নিজেকে মনে হয় যে এই ভারতে জন্ম নিয়ে আমি একটা সাকসেস, একটা আলোর পথ দেখতে পাচ্ছি। আলোর পথ তারাই দেখালো, তারাই হাত ধরে তুললো যে আজকে সাকসেসফুল যাকে বলে, যে জীবনের হয়তো পথটা অনেক কঠিন ছিল, সেই কঠিন দুর্গম রাস্তা পেরিয়ে আজ যেন আলোর পথে পা বাড়াতে পেরেছি, যা শেষ জীবন পর্যন্ত যেন আমি সেই পথেই যেন হাঁটতে পারি। আমাদের এই যে পরবর্তী প্রজন্ম, তাদের উদ্দেশ্যে ঠিক আপনার কি স্বপ্ন আছে? তাদের জন্য আপনি কি স্বপ্ন দেখেন? তাদের জন্য আমি বলি যে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এমন কিছু ঘটনা, এমন কিছু করবে না যাতে রাজ্য তোলপাড় হয়ে যায়, দেশ তোলপাড় হয়ে যায়, মানুষের জনজীবন বিষাক্ত হয়ে যায়, এমন কিছু করবে না। তোমাদের ভাবনা, ভালোবাসা, তোমাদের নতুনত্ব এই দেশকে, এই সমাজকে আরও উন্নত, আরও গতির পথে নিয়ে যাওয়া। আগেকার দিনে যেমন যত কষ্ট করেছে সেগুলো তো এখন আর নেই। আধুনিক প্রযুক্তি, মানে কিভাবে একটা কঠিন কাজকে সহজ করতে হয়, কিভাবে একটা শরীরকে সুস্থ শরীর রাখতে হয়, কিভাবে একটা নির্মল বাতাস, মানে স্বচ্ছ জল বলে খেয়ে মানুষ যাতে ভালো থাকতে পারে, যাতে দীর্ঘজীবী হয়, রোগ ব্যাধির হাত যেন কম হয়, সেই বার্তা তারা যদি, মানে এখন তো সোশ্যাল মিডিয়া যুগ, তারা এইগুলোকে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো নিয়ে যদি তারা পোস্ট করে, সেই দেখে অনেক মানুষ আছে এখনও, যে তারা নিজের জীবন সম্বন্ধে এখনও অনেক প্রথা, এখনও কুপ্রথা অনেক আছে, যে উপোস করতে হয়, তারপর এই করতে হয়, ওই করতে হয়, এইগুলো যাতে না হয়, সেই বার্তাগুলো যদি সমাজে দিতে পারে, আমার তো মনে হয় যে পণ প্রথা, এই যে পণ প্রথা, তারপর এইগুলোর এতে ছোট্ট করে তারা যদি একটা রচনার মতন করে যদি পোস্ট করে, আর সেইগুলো পড়ে অনেক অনেক মানুষের জীবন বেঁচে যাবে, অনেক মানুষের দিশা পাবে কেমনভাবে তারা সমাজে ভালো থাকতে পারবে। আমি চাই তারা আগামী প্রজন্মে, তাদের প্রজন্মটা সত্যি করেই যেই সুস্থ রাখার জন্যে যেগুলো করার, সেগুলো যদি তারা করতে পারে, আমার তো তাই মনে হয়, যে পাশে যদি অন্ধের লাঠির মতো যদি এসে হাত ধরে নেয়। হ্যাঁ, ঠিক। আমাদের এই গল্প একদম শেষ জায়গাতে আমরা এসে পৌঁছেছি। আজকে আমাদের সাথে রয়েছে জ্যোৎস্না দাস মাহান্ত দিদি, এবং আমাদের বড্ড ভালো লাগছে যে তুমি তোমার আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করছেন, এবং অনেক অভিজ্ঞতার কথা শুনলাম। আরও অভিজ্ঞতার কথা শোনার ইচ্ছে থাকলেও সময়টা বড় বেপরোয়া, কারো কথা শোনে না, সময় নিজের মতন করে জ্বলতে থাকে। আর আমাদের শেষবারের মতন যদি আমাদের গীতাঞ্জলি রেডিও শ্রোতাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেওয়ার থাকে, আমাদের গীতাঞ্জলি রেডিওর উদ্দেশ্যে যদি কোনো বার্তা দেওয়ার থাকে,
অবশ্যই। এটা হয়তো একটু কঠিনই হয়ে গেল। আমি বলি, যারা আমার মতো এই ক্ষুদ্র খুব ছোট্ট গ্রাম থেকে উঠে এসেছি, একটা গ্রাম্য বধূ, যে কিনা বাঁচার জন্যে এখনও লড়াই করে যাচ্ছে, আর পথ চলা শেষ নাই। আর একটা কথা শিখেছি, যাবৎ বাঁচি তাবৎ শিখি, শেখার শেষ নাই আর সাকসেসেরও শেষ নাই। তবে অনেকের মতামত যেমন প্রয়োজন, সকলের আশীর্বাদ, ভালোবাসা, হ্যাঁ, যারাই আমার কথা এত ধৈর্য ধরে মূল্যবান সময় নষ্ট করে যে শুনছেন, সবাই আশীর্বাদ করবেন যেন আমি আমার পথে, আলোর পথে যেতে পারি। আর আমার দ্বারা, আমি যে ক্ষুদ্র মানুষ, আমার দ্বারা যদি সমাজের কোনো উন্নতি আমি করতে পারি, এর থেকে বোধহয় বড় পাওনা আর কিছু নেই। না হতে পারি কোটিপতি, না হতে পারি লাখপতি, হ্যাঁ, টাকা আসে টাকা যায়, কর্মই হলো ধর্ম। এমন কর্ম করে যেতে হবে যে আমার মৃত্যুর পরেও যেন মানুষে বলতে পারে যে ওই গ্রামের দিদি এটা করে গিয়েছিল, সেই কাজটা কিন্তু আমাদের এখনও কাজে লাগছে। যদি আমি কারো কোনো কাজে, এতক্ষণ যে বললাম, কারো সহযোগিতায় লেগে থাকতে পারি, কারো মণিকোঠায় যদি একটু ঠাঁই করে নিতে পারি, যদি মনে রাখেন, তাহলে আমি যেভাবে চলছি বা আপনাদের মতামত তো আমি শুনতে পাচ্ছি না, তা যাই হোক, দূর থেকে ঈশ্বর শুনতে পাচ্ছে। সকলের মনোবাসনা পূর্ণ হোক, সবাই সুপথে চলুক, সবাই ভালো থাকুক। আর এইভাবেই সমাজের ভালো দিকটা শুধু নিজের ভালো দেখব না, যাতে সমাজ ভালো থাকে, সবাই ভালো থাকে, আগামী প্রজন্ম ভালো থাকে। আর বিশেষ করে এই দাদারা উন্নতি হোক, আরও ভালো হোক। আমাদের মতো মানুষকে যে এই জায়গাতে এনে কিছু কথা বলার মতো সুযোগ করে দিয়েছে, এর থেকে তাদেরকে ধন্যবাদ বলে ছোট করব না, প্রণাম জানিয়েও ছোট করব না। তবে তাদের এই পথ চলা, আরও অনেক মহিলা আছে গ্রামে গঞ্জে, এত প্রতিভা পড়ে আছে যে তারা প্রতিভা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। এইভাবে যদি তারা সকলের সামনে তাদের একটু আলো জ্বালিয়ে দেয়, প্রদীপ আছে, সলতে আছে, তেল আছে, পাশে আগুনও আছে, কিন্তু জ্বালিয়ে দেবার মতো লোক ছিল না। কিন্তু এই দাদারা এনে সেই প্রদীপ জ্বালিয়ে দিল। এই প্রদীপ জ্বলতে থাকুক, সেই শিখায় সবাই আলোকিত হয়, সবাই ভালো থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। এই আলো আমরা চাই আরো দূর অবধি ছড়িয়ে যাক। আমাদেরও ভালো লেগেছে আপনার সাথে গল্প করে, আমাদেরও বেশ, আমাদের শ্রোতা বন্ধুদেরও ভালো লেগেছে। তারা হয়তো বলতে পারছে না, কিন্তু তাদের সাথে আমার রোজ কথা হয়, তাদের হয়ে আমি আপনাকে বলছি যে সত্যি আমাদের খুব ভালো লেগেছে। আর এই যে প্রতিভা শিখার আলো সব জায়গায় ছড়িয়ে পড়ুক, কারণ দিনের শেষে আমরা প্রত্যেকটা মানুষই তো তাই চায়। আমরা হয়তো কেউ কাউকে খারাপ চাই না, কিন্তু তবুও এই ভালো থাকা চাওয়াটা হয়তো সব থেকে বড় চাওয়া। আর এটাই হয়তো সব থেকে বড় পাওয়া অপর প্রান্তে যে মানুষটি রয়েছে তার কাছে।